তো আগের দিন আমরা শেষ করেছিলাম ইয়ংস মডিউলাসে। আজকে আমরা শুরু করব বাল্ক মডিউলাস থেকে। এই বাল্ক মডিউলাসকে কে বা বি দিয়ে ডিনোট করা হয়। বাল্ক মডিউলাস হলো, আমরা জানি যে কোনো ইলাস্টিক মডিউলাসের ক্ষেত্রে সেটা হবে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। এখানে বাল্ক মডিউলাসটা অ্যাসোসিয়েটেড উইথ ভলিউম, সো এটা হবে ভলিউমেট্রিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। আবার অনেক সময় এই উপরে যেটা ভলিউমেট্রিক স্ট্রেস লেখা আছে উপরেরটা, এই ভলিউমেট্রিক স্ট্রেস এটাকে অনেক সময় নরমাল স্ট্রেসও বলা হয়। সো বাল্ক মডিউলাস মিন্স দ্য রেশিও অফ ভলিউমেট্রিক স্ট্রেস অর নরমাল স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এবারে স্ট্রেস বলতে আমরা জেনারেলি কি বুঝি? স্ট্রেস বলতে আমরা বুঝি ফোর্স বাই এরিয়া, মানে যেটাকে আমি বলি প্রেসার। এবার একটা কথা বলি, এখানে একটা ডায়াগ্রাম ড্র করলে ভালোভাবে বোঝা যাবে। এটা একটা গ্যাস চেম্বার। এই গ্যাস চেম্বারে ইনিশিয়ালি ভি ভলিউমের কোনো একটা গ্যাস ছিল। এবার আমি এই গ্যাস চেম্বারটাকে বাইরের দিক থেকে, মানে ওপর দিক থেকে নিচের দিকে প্রেসার দিচ্ছি। আমি কি দিচ্ছি? প্রেসার। তো এই প্রেসার দেওয়ার ফলে এর ভলিউমটা কি হবে? কমবে না বাড়বে? যখন এই পিস্টনটাকে আমি নিচের দিকে চাপ দেবো তখন পিস্টনটা নিচে সরে আসবে, ফলে পিস্টনটা এখন হয়তো এই রকম জায়গাতে চলে এসেছে। তার মানে এই যে পোর্শনটার ভলিউমের চেঞ্জ হলো সেটাকে আমি ধরছি ডেল্টা ভি। এবার একটা কথা, আমি তো প্রেসারটা বাড়িয়েছিলাম, সো প্রেসার বাড়ানোর ফলে ভলিউমটা কি হলো? আলটিমেটলি ভলিউমটা কমে যাচ্ছে। এখন নেট ভলিউম হচ্ছে এটা। সো আগের যা ভলিউম ছিল তার থেকে ভলিউমটা রিডিউসড হয়ে গেছে। সো প্রেসার যদি আমি ইনক্রিজ করি তাহলে ভলিউমটা ডিক্রিজ করবে। এখানে আমি আর আলাদা করে ফোর্স বাই এরিয়া করছি না, আমি ডাইরেক্টলি প্রেসার ইউজ করছি, প্রেসার টার্মটা, বিকজ ভলিউমের ক্ষেত্রে প্রেসারটাই বেশি ইম্পর্টেন্ট। সো ভলিউমেট্রিক স্ট্রেস ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এটাকে আমি অবশ্যই লিখবো ডেল্টা ভি বাই ভি, মানে চেঞ্জ ইন ভলিউম মানে ডেল্টা ভি আর অরিজিনাল ভলিউম ভি। কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই দুটো সেম অর্ডারের নয়। কেন? বিকজ প্রেসারটা কি হচ্ছিল? বাড়ছে। প্রেসার যখন বাড়ছে তখন ভলিউমটা কি হলো? কমে যাচ্ছে। সো এখানে প্রেসারটা যখন বাড়াচ্ছি, এই চেঞ্জ ইন ভলিউমটাকে কিন্তু ইনক্রিজ ইন ভলিউম বলতে পারবো না, এটা হচ্ছে ডিক্রিজ ইন ভলিউম। তার মানে প্রেসার বাড়লে ভলিউম কমছে, একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ। তাই আমি এখানে এটাকে মাইনাস ডেল ভি বাই ভি লিখবো। দেয়ারফর কে অর বি ইকুয়াল টু পি বাই মাইনাস ডেল ভি বাই ভি। এটা হলো আমাদের বাল্ক মডিউলাসের এক্সপ্রেশন। আর এটারও আগে যা ইউনিট ছিল তাই এটাও ইউনিট হবে আগের মতোই, নিউটন পার মিটার স্কোয়ার। তো বাল্ক মডিউলাস যদি বেশি হয় তাহলে সেই ধরনের ফ্লুইড গুলোকে ইজিলি কম্প্রেস করা যায় না। তাই আমরা আলাদা করে একটা জিনিস টার্ম পড়বো, দ্যাট ইজ কল্ড কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটিকে স্মল কে দিয়ে ডিনোট করা হয়, ইকুয়াল টু 1 বাই বাল্ক মডিউলাস। দ্যাট ইজ 1 বাই কে ক্যাপিটাল কে অর বি। অনেক জায়গাতে বাল্ক মডিউলাসকে বি ধরা হয়, অনেক জায়গাতে বাল্ক মডিউলাসকে ক্যাপিটাল কে ধরা হয়। যদি বাল্ক মডিউলাসকে ক্যাপিটাল কে ধরা হয় তাহলে স্মল কে ইকুয়ালস টু 1 বাই ক্যাপিটাল কে, और বি ধরা হলে small k equals to 1 by capital B. That means compressibility is reciprocal of bulk modulus. Bulk modulus যত বাড়বে compressibility তত কমবে। মানে একটা গ্যাসের যদি bulk modulus বেশি থাকে তাহলে ওকে ইজিলি আমি কম্প্রেস করতে পারবো না, ওটা অনেক বেশি স্ট্রং হবে। নেক্সট আসছি রিজিডিটি মডিউলাস।
রিজিডিটি মডিউলাসকে অনেক সময় বইতে ক্যাপিটাল জি ধরা হয়, অর অনেক সময় বইতে ইটা ধরা হয়, ঠিক আছে। সো রিজিডিটি মডিউলাস ইকুয়ালস টু শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং অর ট্যানজেন্সিয়ালও বলা হয়, বাই শিয়ারিং স্ট্রেন। সো শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং। এবার একটু বুঝে নেওয়া যাক। সাপোজ এখানে দেখাই, এখানে একটা কিউব আছে, এই হলো একটা কিউব, যার এই দিকের যে পোর্শনটা, এই সারফেসটার এরিয়া এ, স্মল এ ধরে নিলাম। এখানটাতে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এফ ফোর্স আমি অ্যাপ্লাই করলাম। এর ফলে কি হবে না, এই যে পুরো ব্লকটার নিচের পোর্শনটা যদি কোনো রিজিডলি ফিক্সড থাকে, নিচের পোর্শনটা মানে নিচের যে সারফেসটা আছে সেটা যদি একদম টাইট করে কোথাও আটকে থাকে, তাহলে কি হবে, শুধু ওপরের পোর্শনটা বাঁকবে, এইভাবে বেঁকে যাবে। এইরকম ভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ওপর থেকে ঠেলছি, তাই ওপর থেকে একটু সরে গেল। তো এই যে মাঝের যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি থিটা, ঠিক আছে। আর এই যে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই পোর্শনটা ধরলাম ডেল্টা এল, আর ওর অরিজিনাল লেন্থ, এই লেন্থটাকে প্রথমে ধরে নিই এল, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক শিয়ারিং স্ট্রেস। আমরা জানি স্ট্রেস বলতে বোঝায় ফোর্স বাই এরিয়া, সো হিয়ার ফোর্স ইজ এফ ডিভাইডেড বাই এ এরিয়া, এন্ড শিয়ারিং স্ট্রেস মানে স্ট্রেন বলতে শুধু এই অ্যাঙ্গুলার ডিফরমেশনটাকে বোঝাবে, এখানে থিটাকে বোঝাবে। এবার আমি থিটাটাকে এক্সপ্লেন করতে পারি, অ্যাঙ্গেল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ আর্ক টু রেডিয়াস। যদি এই লেন্থটা অবশ্যই এল, যেহেতু এটা কিউব বলেছিলাম, তাহলে আর্ক বলতে কোনটা বোঝায়, এই পোর্শনটা যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা এল, এই ডেল্টা এল ডিভাইডেড বাই অরিজিনাল এল হবে থিটা। সো ইট ইজ এফ বাই এ ডেল্টা এল বাই এল, এটাই ইটা বা জি, রিজিডিটি মডিউলাস। এরপরে মডুলাস গুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এরপরে আসবো পয়সনস রেশিও। এটা একটা সিম্পল রেশিও। পয়সনস রেশিওকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, সিগমা ইকুয়াল টু, আচ্ছা আগের গুলো কিন্তু মডিউলাস বলেছি, যদিও সেগুলো রেশিও ছিল, বাট এটাকে কিন্তু মডিউলাস বলা যাবে না। পয়সনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লংজিটিউডিনাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লংজিটিউডিনাল স্ট্রেন। যেহেতু এটা দুটো সেম কোয়ান্টিটির রেশিও, তাই এর কোনো ইউনিট হয় না। এবার একটু ল্যাটারাল স্ট্রেন লংজিটিউডিনাল স্ট্রেন জিনিসগুলো দেখাই। সাপোজ এটা একটা রড, ইনিশিয়ালি এইভাবে আছে। এবার এই রডটার নিচে কোনোভাবে ফোর্স দিয়ে একে টানা হলো, হয় কোনো লোড চাপিয়ে দিয়েছি বা যে কোনো ভাবে আমি নিচের দিকে ফোর্স দিচ্ছি।
তাহলে এই ক্রস সেকশন এরিয়া অনুযায়ী ফোর্সটা পড়বে, যা স্ট্রেস পড়ার সেরকম ভাবে স্ট্রেস ভেতর দিয়ে কাজ করবে। কিন্তু যদি এর ইলংগেশন হয়, এটার তো আর ভলিউমটা তো চেঞ্জ হয়ে যাবে না, মানে ভলিউমটা কমবে বা বাড়বে এরকমটা তো হবে না। যেটা হবে ভলিউমটা আনচেঞ্জড থেকে এর পুরো শেপটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, যদি এর লেন্থটা বেড়ে যায় তাহলে কোনটা কমবে? এরিয়াটা কমে যাবে, এরিয়া অফ ক্রস সেকশনটা সরু হয়ে যাবে, মানে এর রেডিয়াসটা কমে যাবে। তার মানে এই জিনিসটা এরকম হয়ে যাবে। এইরকম হয়ে গেল। তাহলে ওর আগের যা রেডিয়াস ছিল, ওর আগের রেডিয়াসটা ছিল ক্যাপিটাল আর, আর এখনকার রেডিয়াস হলো স্মল আর। তাহলে রেডিয়াসের চেঞ্জ কতটা হলো? ডেল্টা আর ইকুয়াল টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। আগের লেন্থ ছিল এল, এখন লেন্থের যে চেঞ্জটা হচ্ছে, আমি আর অরিজিনাল লেন্থ মানে এখনকার লেন্থ ধরছি না, লেন্থের যে চেঞ্জ হলো সেটা ডেল্টা এল। তাহলে এখান থেকে আমি ল্যাটারাল স্ট্রেন বের করবো। ল্যাটারাল বলতে এই সাইডেরটা বোঝাচ্ছে। তাহলে ল্যাটারাল স্ট্রেন হবে ডেল্টা আর বাই আর, চেঞ্জ ইন রেডিয়াস বাই অরিজিনাল রেডিয়াস। সো ইট ইজ ডেল্টা আর বাই আর, আর লেন্থটা কি হবে? ডেল্টা এল বাই এল। সো দিস ইজ সিগমা, পয়সনস রেশিও। এর থিওরিটিক্যাল ভ্যালু -1 থেকে +0.5 অব্দি হতে পারে। -1 থেকে +0.5 অব্দি হতে পারে, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় বা অ্যাকচুয়াল ভ্যালু হয় 0 টু +0.5 অব্দি, মানে নেগেটিভের কোনো ভ্যালু পাওয়া যায় না। এবার একটা কথা বলি, দেখা যাচ্ছে যে যখন টেনে আমি লম্বা করছি তখন এই ডেল্টা এলটা কি? ডেল্টা এল হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ। ডেল্টা আরটা কি? যখনই লেন্থ ইনক্রিজ করছে তখন কিন্তু আরটা ডিক্রিজ করে যাচ্ছে। সো ডেল্টা আর ডিনোটস ডিক্রিজ ইন রেডিয়াস। তার মানে একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ, বোঝা গেছে? সেই কারণে যখন আমি নিচের দিকে লোড দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, অবভিয়াসলি লেন্থটা ইনক্রিজ করবে, আর তার জন্য ডেল্টা আরটা অবভিয়াসলি লেন্থ রেডিয়াসটাকে ডিক্রিজ করাচ্ছে বা রেডিয়াস ডিক্রিজের ভ্যালুটা বোঝাচ্ছে। সেই কারণে পয়সনস রেশিওর থিওরিটিক্যাল ভ্যালু মাইনাস থেকে শুরু হয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এটা কখনোই ছোট অ্যাজ সাচ হয়ে যায় না, মানে খুব ছোট হয় না। প্র্যাকটিক্যালি দেখা গেছে যতটুকু ছোট হয় দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেগলিজিবল। মানে সেই ছোট বা সেই ডিক্রিজ হওয়া, এই যে রেডিয়াসটা আমি ছবি এঁকে দেখেছি যে এতটা সরু হয়ে যাচ্ছে, যদি এতটাই সরু হয়ে যায় তাহলে সেটা আর ইলাস্টিকই নয়, মানে এর ইলাস্টিক নেচারটাই আর থাকবে না। আমি একটা ব্রিজ বানালাম, এখন ব্রিজের ওপর গাড়ি যাচ্ছে, গাড়ি গেলে ব্রিজটা একটু বেন্ড হবে, মানে এইরকম জিনিসটা। এটা একটা ব্রিজ ছিল, দুদিকে ক্ল্যাম্প করা ছিল, ব্রিজের উপর যখনই লোড পড়েছে তখন ব্রিজটা বেঁকে গেছে। এখন বেঁকে গেলে যদি ব্রিজটা সরু হয়ে যায় তাহলে তো কিছুদিন পরে ভেঙেও যেতে পারে, ওখান থেকে আরো বেশি লোড পড়লে ভেঙেও যেতে পারে। তো ঠিক সরু হয় না, হ্যাঁ ভেঙে অবশ্যই যায়, কিন্তু তার রিজনটা অন্য। হ্যাঁ, বাট সেটা ব্রেকিং স্ট্রেসের পর্যায়ে পড়ে যাচ্ছে, কিন্তু সরু হয়ে ছিঁড়ে যাবে এমন জিনিসটা হয় না। সেগুলো আবার ইলাস্টোমারের ক্ষেত্রে হতে পারে, ওকে, যেটা গার্ড আর রাবার এগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম। তাই থিওরিটিক্যাল ভ্যালু অফ পয়সনস রেশিও ইজ, যদিও এটা -1 থেকে +0.5 এর মধ্যে থাকে, বাট প্র্যাকটিক্যাল ভ্যালু অবভিয়াসলি 0 থেকে 0.5 এর মধ্যে ওটা ভ্যারি করতে পারে। আচ্ছা, এবার আমরা এই তিন ধরনের মডিউলাস আর পয়সনস রেশিওর মধ্যে যে রিলেশন সেটা জাস্ট দেখবো। এটা মুখস্থ করে নিলেই হবে, কোনো ডিরাইভেশন আমাদের এখনকার সিলেবাসে নেই। এক নম্বর রিলেশন হলো y ইকুয়াল টু 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা। এটাকে b না লিখে কেউ লেখা যেতে পারে, বিকজ আমি বলেইছিলাম যে b বাল্ক মডুলাস ডিনোট করতে পারে বা কেউ বাল্ক মডুলাস ডিনোট করে। সেকেন্ড হলো y ইকুয়াল টু
2 ইটা বা জি দিয়েও লেখা যায় ইন্টু 1 প্লাস সিগমা, অ্যান্ড থার্ড সিগমা ইকুয়ালস টু 3b minus 2 eta divided by 2 eta plus 6b, and the final one is 9 by y, এটাই খুব ইম্পর্টেন্ট, 9 by y equal to 1 by b plus 3 by eta। শুধু এটা মুখস্থ রাখলেই চলবে, বাকিগুলো অতটাও ইম্পর্টেন্ট না। যদি পয়সন্স রেশিও দেয় তখন এটা আলাদা ব্যাপার, কিন্তু এইরকম এত ডিটেইলিং এ কোশ্চেন করে না। হয়তো এটা এই ফর্মুলা রিলেটেড কোনো নিউমেরিক্যাল দিতে পারে বা এটা ডাইরেক্টলি আস্ক করতে পারে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে 1 বাই বি। 1 বাই বি কি? 1 বাই বি মানে আমাদের ওই কম্প্রেসিবিলিটি, তার মানে এটাকে আমি স্মল কে দিয়েও লিখতে পারি। সো এই হলো রিলেশনস বিটুইন দ্য মডিউলাই অফ ইলাস্টিসিটি অ্যান্ড পয়সন্স রেশিও। কাদের মধ্যে? ইলাস্টিক মডিউলাস গুলোর যে ভ্যালু মডিউলাস গুলো আছে তাদের ইন্টার রিলেশন অ্যান্ড পয়সন্স রেশিও। নেক্সট টপিক আসি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এখানে ধরছি এটা একটা রড, এটা একটা ফিক্সড সাপোর্ট থেকে ঝুলছে, এর ইনিশিয়াল লেন্থ এল। ওকে, সো এই ইনিশিয়াল লেন্থ এল এই অবস্থায়ও আছে। প্রথমে এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, সো ইনিশিয়াল ফোর্স ইজ 0। ঠিক আছে, ইনিশিয়াল ফোর্স 0। এরপর এর উপর এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সো ফাইনাল ফোর্স এফ। এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য এর লেন্থটা বেড়ে গেল, এর ইলংগেশন হলো। কতটা লেন্থ বাড়লো? ডেল্টা এল। সো ইনক্রিজ ইন লেন্থ ইজ ডেল্টা এল। তাহলে অ্যাভারেজ ফোর্স কত? ইনিশিয়াল ফোর্স ছিল 0, ফাইনাল ফোর্স হলো এফ, দেয়ারফর অ্যাভারেজ ফোর্স হলো 0 প্লাস এফ ডিভাইডেড বাই 2, ইট ইজ হাফ অফ এফ। এই অ্যাভারেজ ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হলো ডেল্টা এল। তাহলে ওয়ার্ক ডান কত? কে ওয়ার্ক করেছে? এই যে অ্যাভারেজ ফোর্সটা। সো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু হাফ অফ এফ ইন্টু ডেল্টা এল। এই ওয়ার্ক ডানটা কার সাথে সমান হবে? এই ওয়ার্ক ডানটা এর পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। দেয়ারফর পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, and directly লিখে দিচ্ছি it is F into delta L। এটাকে লিখি হাফ F by A, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ইনটু ডেল্টা L ছিল আরো একটা জিনিস ডিভাইড করছি L। আমি কি ডিভাইড করলাম? A আর L ডিভাইড করেছি, তাহলে আমি এদিকে A আর L কে মাল্টিপ্লাই করে দিলাম, যার ফলে কেটে যাবে, এটা আলাদা কোনো টার্ম এক্সট্রা টার্ম হচ্ছে না। এই A ইন্টু এল, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার অ্যান্ড ইনিশিয়াল লেন্থ, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ভলিউম। আর F বাই A মানে কি? ফোর্স বাই এরিয়া, দিস ইজ প্রেসার বা এখানে স্ট্রেস। ডেল্টা এল বাই এল স্ট্রেংথ, সো ইট ইজ হাফ ইন্টু স্ট্রেস ইন্টু strain into volume. So potential energy is half into stress into strain into volume. Therefore potential energy
পার ইউনিট ভলিউম ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, মানে ভলিউম দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তার মানে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম হলো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। ঠিক আছে, এটাকে অনেক রকম ভাবে সাজানো যায়, যেমন এই স্ট্রেসের তলায় স্ট্রেনকে ডিভাইড করে দিলাম ইন্টু স্ট্রেনের হোল স্কোয়ার করে দিলাম, এটাকে আমি ইয়ংস মডুলাস হিসেবে লিখবো, সো হাফ ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার। এই ধরনের অনেক রকম ভাবে সাজানো যায়, সেটা ডিপেন্ড করছে যে কি ধরনের নিউমেরিক্যাল দিচ্ছে, কি ধরনের প্রবলেম দিচ্ছে তার উপর। সেগুলো দেখে আমাদেরকে বুদ্ধি কাটিয়ে এটা করতে হবে। বেসিক ফর্মুলা হলো এটা, যে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন।